শপথ গ্রহণ অনুষ্ঠানে যাচ্ছেন তো কি বলবেন? শপথ অনুষ্ঠানে যাচ্ছি না, আমাদের এমপিদের সব রেজিস্ট্রেশন করতে হয়, তাদের 5 থেকে 9 পর্যন্ত ডেট আছে, আজকে লাস্ট ডেট, সানডে তো খোলা আছে পার্লামেন্ট, সে কারণে যাচ্ছি। কালকে আমাকে ফোন করেছিলেন প্রহ্লাদ যোশী, পার্লামেন্টারি অ্যাফেয়ার্স মিনিস্টার, রাত্রিবেলা আসার জন্য, কিন্তু আমাদের দলই সিদ্ধান্ত নিয়েছে সেখানে যাওয়া হবে না, সেখানে কি করে যাব? দর্শক কি বুঝলেন? কত একটা খেদ ধরা পড়লো না সুদীপ বন্দ্যোপাধ্যায়ের গলাতে, যে দল সিদ্ধান্ত নিয়েছে তো সেখানে আমি কি করে যাব। ফোন করা হয়েছিল প্রহ্লাদ যোশী, তিনি ফোন করেছিলেন, কিন্তু যেখানে দল সিদ্ধান্ত নিয়েছে সেখানে কি করে যাব। সুদীপ বন্দ্যোপাধ্যায়ের গলাতে কি তাহলে কোথাও একটা অন্য সুর ধরা পড়ছে? দর্শক আমি জানি না এটা শুনে আবার কুণাল ঘোষ কিছু বলবেন কিনা, কোনো পোস্ট করবেন কিনা, কিন্তু আমারও কোথাও একটা মনে হচ্ছে যে সুদীপ বন্দ্যোপাধ্যায় যেভাবে বললেন, যেখানে দল সিদ্ধান্ত নিয়েছে সেখানে কি করে যাব, বললেন না, যেখানে, আরো একবার শুনবেন দর্শক, ভালো করে শুনবেন তো, ওনার গলার যে আওয়াজটা একটু শুনুন। শপথ গ্রহণ অনুষ্ঠানে যাচ্ছেন তো কি বলবেন? শপথ অনুষ্ঠানে যাচ্ছি না, আমাদের এমপিদের সব রেজিস্ট্রেশন করতে হয়, তাদের 5 থেকে 9 পর্যন্ত ডেট আছে, আজকে লাস্ট ডেট, সানডে তো খোলা আছে পার্লামেন্ট, সে কারণে যাচ্ছি। কালকে আমাকে ফোন করেছিলেন প্রহ্লাদ যোশী, পার্লামেন্টারি অ্যাফেয়ার্স মিনিস্টার, রাত্রিবেলা আসার জন্য, কিন্তু আমাদের দলই সিদ্ধান্ত নিয়েছে সেখানে যাওয়া হবে না, সেখানে কি করে যাব? দর্শক শুনলেন একটা কেমন, বুঝলেন না, যে আমাকে ফোন করা হয়েছিল প্রহ্লাদ যোশী, তিনি ফোন করেছিলেন, কিন্তু দল যেখানে সিদ্ধান্ত নিয়েছে সেখানে কি করে যাব। আমি জানি না ওনাকেও সেই কথাই বলেছেন কিনা, যে ফোন হয়তো আপনারা করছেন বটে, আমারও যাবার খুব ইচ্ছা আছে, কিন্তু দল যেহেতু সিদ্ধান্ত নিয়েছে যাওয়া যাবে না, তো কি করে যাব। আমি জানি না এই কথার মাধ্যমে সুদীপ বন্দ্যোপাধ্যায়ের অবস্থান বা তার অবস্থাটা আপনারা ফিল করতে পারছেন কিনা। আমার কোথাও মনে হচ্ছে যে উনি চেয়েছিলেন যে হতে পারে আমরা এখন বিরোধী, কিন্তু যেখানে প্রধানমন্ত্রীর শপথের একটা ব্যাপার আছে সেখানে যাওয়া উচিত, এবং উনি যেহেতু দলনেতা হিসেবে আবারও হয়েছেন, কালকেই তো শুনলাম ওনাদের সুপ্রিমো ঘোষণা করেছেন, তো দলনেতা হিসেবে একটা সরকার যেহেতু গঠিত হচ্ছে, তার শপথ গ্রহণ অনুষ্ঠানে থাকা উচিত। বিভিন্ন সময় নিশ্চয়ই তারা প্রতিবাদ করবেন, পার্লামেন্টে আওয়াজ তুলবেন, তাদের দাবি দাওয়া নিয়ে প্রশ্ন তুলবেন, ঠিক আছে, কিন্তু যখন শপথ গ্রহণ অনুষ্ঠান হচ্ছে তখন যাওয়া উচিত। হয়তো আমার মনে হয় উনি সেটা ফিল করেছেন, এবং ওনার মনে হচ্ছে ইচ্ছে ছিল, এবং ইচ্ছে থাকাটা অন্যায়ের ব্যাপার নয়। আবার বলছি, হতে পারেন অন্য দলের লোক, বিরোধী দলের লোক, কিন্তু এই রকম একটা অনুষ্ঠানে যাওয়ার ইচ্ছেটা একেবারে অমূলক কিছু নয়। আপনাদের নিশ্চয় মনে আছে 2011-তে যে পরিবর্তনটা হয়েছিল আমাদের রাজ্যে, পরিবর্তনের আগে তো অনেক তো লড়াই হচ্ছিল, অনেক তর্কাতর্কি, মানে তৃণমূল ভার্সেস লেফট হয়েছে, কিন্তু যখন মমতা ব্যানার্জির শপথ গ্রহণ অনুষ্ঠানটা হচ্ছিল, যারা একটা সময় এই মমতা ব্যানার্জিকে অনেক কথা বলেছেন, বামেদের যারা আর কি, তারাও কিন্তু শপথ গ্রহণ অনুষ্ঠানে হাজির ছিলেন। বিমান বসু, বুদ্ধদেব ভট্টাচার্য, তারা কিন্তু ছিলেন, নিশ্চয়ই হয়তো আপনাদের মনে আছে, কারণ এটা একটা আলাদা সৌজন্যের বিষয়। ভোট, ছাপ্পা, রিগিং, প্রচার, এইসব নিয়ে হয়তো প্রশ্ন থাকতে পারে, কিন্তু যখন একটা নাম্বার চলে আসে, যখন সরকার গঠনের কোনো প্রশ্ন তৈরি হয়ে যায়, তখন সংবিধানকে গুরুত্ব দিতে হয়, মান্যতা দিতে হয়, সৌজন্য দেখাতে হয়, সেটা দেখিয়ে হাজির হতে হয়। সেই জন্য বামেরাও মমতা ব্যানার্জির যে পরিবর্তিত যে সরকার 2011-তে, সেই শপথ গ্রহণ অনুষ্ঠানে গিয়েছিল, অংশ নিয়েছিল। আমার খুব মনে আছে বুদ্ধদেব ভট্টাচার্য, বিমান বসু গিয়েছিলেন।
তো এখানে নতুন একটা সরকার গঠিত হচ্ছে। নরেন্দ্র মোদী অবশ্যই তিনি একটা ইতিহাস তৈরি করছেন, অনেকদিন পরে পরপর 3বারের প্রধানমন্ত্রী হচ্ছেন। তো যাই হোক, তো সেটা সহ্য হচ্ছে না নাকি? তো এরকম একটা অনুষ্ঠান, শপথ গ্রহণ অনুষ্ঠান, আরে কাল থেকে যা করার করবেন। শপথ গ্রহণের মধ্যে একটা অনুষ্ঠান, একটা দেশের ব্যাপার, যেখানে অন্যান্য দেশ থেকে লোকজন আসছেন। নিশ্চয়ই আপনারা শুনেছেন, বাংলাদেশের প্রধানমন্ত্রী এসছেন, শ্রীলঙ্কার প্রেসিডেন্ট সম্ভবত এসছেন, মলদ্বীপ থেকে এসছেন, আরো অন্যান্য সব দেশের যারা রাষ্ট্রপ্রধান তারা অনেকে এসছেন। এটা একটা সৌজন্যের একটা ব্যাপার, একটা দেশের সরকার গঠিত হচ্ছে সৌজন্যের ব্যাপার। হোক না বিরোধিতার জায়গা, কনস্ট্রাকটিভ বিরোধিতা থাকবে, যা যা বলার থাকবে, পার্লামেন্ট যখন সেশন শুরু হবে সেখানে বলবেন যা যা বলার, বা বাইরেও বলতে পারেন, এখনই বলতে পারেন, নো প্রবলেম, বলছেন তো, সেটা নিয়ে তার কি আর করার আছে। কিন্তু একটা মিনিমাম সৌজন্য, একটা সরকার গঠিত হচ্ছে কেন্দ্রে, সেখানে যাব না, আমি যাব না, আর কাউকে যেতেও দেব না। এ কি ধরনের মানসিকতা, এ কি ধরনের মানসিকতা? আর নিশ্চয়ই সন্ধ্যাবেলা দেখবেন টিভির পর্দাতে, কালীঘাটে বসে বসে ওই দেখবেন, জ্বলবেন, আর আর কি দর্শক, লুচির মতো ফুলবেন, এরকম করে দেবেন, সরাসরি তাকাতেও পারবেন না টিভির দিকে, এরকম করে করে দেবেন। অদ্ভুত লাগে এইসব আচার আচরণ দেখে, না অদ্ভুত লাগে। ছেলে মানুষ একটা আমার অবাক লাগে আরো একটা কি কারণে জানেন তো দর্শক, যে এত দিনের একজন পলিটিশিয়ান, দীর্ঘদিন রাজনীতি করছেন, ছোট থেকেই কার্যত বলা যায়, দেশের অনেক দায়িত্ব মানে মন্ত্রিত্ব সামলেছেন, কিন্তু এটুকু ভদ্রতা আজ পর্যন্ত শিখলেন না। কিসের এত মানে এটা কিসের, কি হয়েছে, এটা কি? আপনারা তো বাংলাতে তো জিতেছেন অলরেডি, অনেকগুলো আসনে তো জিতেছেন। কি চেয়েছিলেন? সব আসনে জিতবেন। আর মানুষের যা রায় সামনে এসছে, আপনারা তো কলকাতাতেই শুনছি যে কত ওয়ার্ডে পিছিয়ে রয়েছেন, এত কিছুর পরেও, এত সব অভিযোগ আসার পরেও বিজেপির ভোট বেড়েছে 21-এর থেকে। তো কি চেয়েছিলেন? সব জিতে যাবেন? নাকি স্বপ্নটা পূরণ হলো না, সেই জন্য সহ্য করতে পারবেন না? খুব স্বপ্ন দেখেছিলেন যে আমি এবার প্রধানমন্ত্রী হব, মানে সত্যি কি ভিতরে ভিতরে খুব স্বপ্ন দেখেছিলেন? যদিও খুব একটা বলছিলেন না, ভোটের সময় বুঝেছিলেন যে হাওয়াটা হয়তো হবে না, মনে কি খুব সুপ্ত বাসনা ছিল নাকি? আর সেই জন্য কি ভাইপো কি ছুটোছুটি করছিলেন নাকি, যে কোনো ভাবে একবার 7 দিনের জন্য হলেও যদি প্রধানমন্ত্রীর আসনে আমাকে বসাতে পারে? সেটা যেহেতু হলো না, সেই জন্য কি এত ব্যথা, কষ্ট? কোন কোন জায়গায় ব্যথা হচ্ছে প্রশ্ন মনের মধ্যে জাগছে। কারণ আপনার এই যে আচরণ, একটা অসৌজন্যের আচরণ। এবং গতকাল আপনি বলেন কি করে যে সরকারটা অবৈধভাবে তৈরি হচ্ছে, অবৈধভাবে সরকারটা তৈরি হচ্ছে? একটা ভোট হয়েছে, আমি জানি না আপনাদের সরকারটা কেমন, আর আপনারা যে যারা জিতেছেন আপনাদের, তারাই বা কিভাবে জিতেছেন। একটা যাই হোক, আমি আবার বলছি যে জেতার পরে নাম্বার যেটা হয়ে যায়, তার ভিত্তিতেই পরবর্তী পদক্ষেপ হয় সরকার গঠনের। তো সেখানে হচ্ছে, তো সেখানে যাব না, এবং বলে দিচ্ছেন অবৈধ সরকার, যাব না। সব থেকে অবাক করছে দর্শক, এবং আমার মনে হয় এর মধ্য দিয়ে কংগ্রেসও বুঝিয়ে দিচ্ছে এই তৃণমূল কংগ্রেসকে যে তোমরা কতটা অভদ্র। দেখুন, মোদির শপথে উপস্থিত থাকছেন খাড়গে, মানে কংগ্রেস নেতা। আমন্ত্রণ প্রত্যাখ্যান তৃণমূলের, প্রত্যাখ্যান করেছেন। আমি তো বলবো নরেন্দ্র মোদীর সরকার এই যে যেটা গঠিত হচ্ছে, তারাও যেন এটা মনে রেখে তারাও যেন এবার যা যা বলবে এখান থেকে যেন প্রত্যাখ্যানটা করে দেন তারা, যে তুমি তো সরকারটাকেই মানো না, সরকার থেকে তোমরা কিছু আশা করো না, এইরকম সব মন্তব্য করেছিলেন। অবৈধ সরকার, এখান থেকে কি আবার চাইতে এসছো? যেন এরপরে যা যা বলবে যেন সব ক্ষেত্রেই প্রত্যাখ্যান করাটা শুরু করে দেন নরেন্দ্র মোদী। হাঁটো এখান থেকে। যারা সংবিধান মানেন না, গণতান্ত্রিক সিস্টেম মানেন না যারা, তারা আবার সরকারের কাছে কি দাবি করতে পারে? যারা ছুঁড়ে, আজকে যেমন তারা প্রত্যাখ্যান করছেন নেত্রী, যেন এর পরেও সবসময় প্রত্যাখ্যান করি, যেন তারাও যেন করে দেন, যেন এরপর কখনো ওই একান্তে সাক্ষাৎ করতে চাই চুপি লুকিয়ে যেন এইরকম না হয়। এই মুখ্যমন্ত্রী যেন কোনোদিন সাক্ষাৎ না করেন প্রধানমন্ত্রী, ঢুকতে না দেন ঘরের ভিতরে। আর কোন লজ্জাতে যাবেন? আমি তো দেখবো। এখন দেখুন দর্শক, যেহেতু প্রধানমন্ত্রী, তাকে হয়তো অনেক সময় মানতে হয় মুখ্যমন্ত্রী চাইলে, কিন্তু আমার প্রশ্ন উল্টো দিক থেকে থাকবে যে মুখ্যমন্ত্রী যিনি বলছেন যে অবৈধ সরকার, তো তার প্রধানমন্ত্রীকে কি করে তিনি আবার সাক্ষাতের জন্য, মানে প্রধানমন্ত্রীর সঙ্গে কিভাবে তাহলে সাক্ষাতের জন্য যাবেন? তাহলে তার কিন্তু আর কোনোদিন প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করতে চাই এ কথা কিন্তু বলা উচিত নয়। দেখি না উনি কি করেন।
খুব তো ভোটের আগে বলেছিলেন যে আমাদের কেন্দ্রের কিছু সাহায্য দরকার নেই, আবার কালকে বলেছেন কেন্দ্র আমাদের বকেয়া টাকা মিটিয়ে দেয়, আবার বলতে শুরু করেছেন। মানে কি নির্লজ্জপনা, আমি শুধু ভাবি। এই ভোটের সময় বলছিলেন যে পাপের টাকা, কেন্দ্রের টাকা পাপের টাকা, তো আবার দেখছি আবার এখন বলা হচ্ছে আমাদের টাকা যেন মিটিয়ে দেওয়া হয়, তার জন্য আওয়াজ তুলবো। বুঝতে পারছেন তো? আমি বলবো যে প্রত্যাখ্যান করা হয়েছে যেন এইভাবেই প্রত্যাখ্যান করতে থাকে এরপর কেন্দ্র, হাঁটুন এখান থেকে। আর যেটা বলছিলাম যে দেখুন, কংগ্রেস তো এর থেকে তো অনেক বড় দল, 99 এমপি সংখ্যা, তো সেখানে সেই কংগ্রেস সৌজন্যের খাতির দেখিয়ে তারা কিন্তু যাচ্ছে, তারাও বিরোধী আসনে বসার কথা বলে দিয়েছে অলরেডি, তারা কিন্তু যাচ্ছে, কংগ্রেসের নেতা যাচ্ছেন, অংশগ্রহণ করছেন। আরো দেখবেন অন্যান্য দল যারা বিরোধী দল ইন্ডি জোটে, তারাও হয়তো ওখানে অনেকে যাবেন। কিন্তু তৃণমূল কংগ্রেস এত বড় মস্তান, মানে এত বড় হয়ে গেছে, তারা যাবে না। বিরাট 29 জন এমপি কে নিয়ে গোটা দেশকে তারা টক্কর দিতে চাইছে, কেন্দ্রীয় এনডিএ কে টক্কর দিতে চাইছে, কংগ্রেসকেও কার্যত সবক শেখানোর চেষ্টা করছে। আমার মনে হয় নিজেরা যখন যাননি, কংগ্রেসকেও হয়তো তারা, মানে ইন্ডি জোটে যারা আরো, তাদেরকেও নিশ্চয়ই তারা বলেছিলেন যে যাবো না। আর আমার মনে হয় তারা কেউ শোনেননি, দিদির কথা কেউ শোনেনি। হাঁটুন তো, আপনার কথার কোনো ভ্যালু নেই। একটা শপথ গ্রহণ অনুষ্ঠান হচ্ছে দেশের প্রধানমন্ত্রীর শপথ, যাবো না? আমার মনে হয় মানে কথার কোনো গুরুত্ব তারা দেয়নি, ইন্ডি জোট দেয়নি। আর এই ধরনের কথার কে গুরুত্ব দেবে বলুন তো? শুধু আমার মনে হয় ইন্ডি জোটে যারা আছেন তারা অনেকটা বাধ্যবাধকতার জায়গা, যেহেতু নাম্বারটা লাগে, তো সেই জন্য হয়তো ওই এখনো আছি বা আছেন, ঠিক আছে আসুন, এটা বলছে। এদের যা আচরণ, এবং ইন্ডি জোটের একটা 2 ঘন্টা বৈঠক হলো, সেই বৈঠকের সিদ্ধান্ত হলো যে আমরা সরকার গঠনের দিকে ঝাঁপাবো না। তারপরেও ভাইপো যেভাবে ছোটাছুটি করলেন, আলাদা করে মিটিং করে অখিলেশের সঙ্গে, নাড্ডা, এই চাড্ডাদের সঙ্গে, আপের, তারপরে আবার মুম্বাই ছুড়েছিলেন উদ্ধব ঠাকরের ওখানে, মানে যেটা করছেন, এটা কি ইন্ডি জোটের এরা কি ভালোভাবে নিয়েছেন? আমার তো মনে হয় না যে তারা ভালোভাবে নিয়েছেন বলে খার্গেরা বা রাহুল গান্ধী। যে কি সাহস, একটা সিদ্ধান্ত নিলাম 2 ঘন্টা ধরে বৈঠক করে, আবার আলাদা করে বৈঠক হচ্ছে, এক্ষুনি সরকারটা গঠন করতে হবে, তারপরে 2 দিন পর ঝপাং হয়ে যাব। যেখানে বিজেপির একার 240, ওরা তো যে কোনো সময় সরকারটাকে পাল্টে দেবে, তো আমরা কেন ফালতু ঝামেলায় যাবো? সেজন্য খার্গেরা সিদ্ধান্ত নিয়েছেন যে আমরা হিসাবে এখন যাবো না। অখিলেশ যাদবও বলেছেন ভাইপোর বিরাট তারা, না সরকারটা এক্ষুনি গঠন করতে হবে। আসলে ওনার অন্য তাগিদ, সেটা আপনারা জানেন, কারণ শুনছেন নিশ্চয় যে আবারও স্বরাষ্ট্রমন্ত্রী হচ্ছেন অমিত শাহ, তার হাতেই সব। সুতরাং হয়তো চেষ্টা হয়েছিল, জানি না আবার উনি এই চেষ্টা করেছিলেন কিনা, আমি স্বরাষ্ট্রমন্ত্রী হব, ব্যাস ইডি সিবিআই সব হাত বেঁধে দেবো, সমস্ত কিছু আমার নামে যা অভিযোগ রয়েছে সব চার্জশিট করে বাদ দিয়ে দেবো। সেটা যেহেতু হলো না, পিসিকে প্রধানমন্ত্রী করা হলো না, ব্যাস এখন নিজেরাই ফুসছেন, কেউ পাত্তা দিচ্ছে না, না এনডিএ তো পাত্তা পাবে না, না ইন্ডিকেও পাত্তা দিচ্ছেন, যা বলছেন কেউ শুনছেন না ইন্ডির লোকেরা, ফলে নিজেই ফুসছেন, ফুসে কালীঘাটে ফুসছেন, না যাবো না, শপথে যাবো না, কেউ আমাদের যাবে না। তো সুদীপ বন্দ্যোপাধ্যায়ের যা টোন দেখলাম কথা, তাতে আমার মনে হয় উনি খুব একটা এটাকে ভালোভাবে নেননি। আমার মনে হয় সুদীপ বন্দ্যোপাধ্যায় এটাকে খুব একটা ভালোভাবে নিলেন না। উনিও দীর্ঘদিনের এমপি, হয়তো ভেবেছিলেন যে এটা ঠিক হচ্ছে না, ঠিক আছে বিরোধিতার জায়গা আছে, ঠিক আছে, কিন্তু তা বলে যাব না, এটা হতে পারে না। হয়তো সেই জন্যই ওইভাবে কথাটা বললেন যে আমাকে ফোন করেছিলেন। ফোন করাটা নিয়েও কিন্তু কোনো অন্যরকম ভাবে বললেন না যে ওই রকম ফোন করেছিলেন, আমন্ত্রণ ঠিক করে করেননি, এটাও কিন্তু বললেন না। ফোন করাটা গুরুত্ব দিয়ে বললেন, কিন্তু না যাওয়ার কথাটা যেটা বললেন, কি করে যাব, দল তো সিদ্ধান্ত নিয়েছে, কি করে যাব? তারপরে দল না নিলে নিশ্চয়ই যেতাম। উনি কিন্তু নিজের থেকে বললেন না যে না কেন যাবো, এই নয় সে নয়, কেন যাবো, এই কেন যাবো কথা বললেন না, কি করে যাব, দল সিদ্ধান্ত নিয়েছে কি করে যাব। তাহলে এই কি করে যাব বলার মধ্য দিয়ে কোথাও একটা মনে হয়েছে সুদীপ বন্দ্যোপাধ্যায়ের এই যে না যাওয়াটা শপথে, এটা উনি নিজেও হয়তো ভালোভাবে নেননি, কিন্তু সুপ্রিমোর ব্যাপার, ওনার ইচ্ছা সবাইকে মানতে হবে, নাহলে আরো মুশকিল। আবার ভাইপো জুগিয়ে গেছেন, ফলে তো এমনিতে আরো খাড়া নেমে আসবে, খাড়া তো এমনি নেমে আসছিল, ওনাকে তো টিকিট না দেওয়া নিয়ে একটা আওয়াজ তৈরি হয়েছিল, ফলে মেনে নিচ্ছেন। কিন্তু প্রশ্ন হচ্ছে যে এইভাবে মেনে কতদিন থাকবেন? আজকে দেশের কাছে, অন্যান্য দলের কাছে এই তৃণমূল দলটা কি প্রমাণিত হচ্ছে, যেন মনে হচ্ছে যে এই দলটা হচ্ছে একটা বিচ্ছিন্নতাবাদী দল, এই যেন সবার থেকে আলাদা, একটা বিচ্ছিন্ন, সবার থেকে বিচ্ছিন্ন একটা দেশের সরকার গঠিত হতে যাচ্ছে, সেখানে বলছি যাবো না, কাউকে যেতেও দেবো না। আরে এরা এই আমাদের যে ফেডারেল যে স্ট্রাকচার, আমাদের দেশে যে সিস্টেম, সেটা মেনে এরা চলবে? এদেরকে কি করবে কেন্দ্রীয় সরকার? ওই যে বললাম, যেমন প্রত্যাখ্যানটা করেছে, এরপরে পুরো সরকারটা যেন এদেরকে প্রত্যাখ্যান করে আগামী দিনে। আর নেত্রী ঢুকতে গেলে, আমি প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করতে যাই, যেন দরজাটা মুখের সামনে বন্ধ করে দেয়, যেন ঢুকতে না দেয়।
যদিও প্রধানমন্ত্রী সেটা পারবেন না, কিন্তু আমরা যেটা বলতে চাই আর কি, মানে আমাদের এইসব দেখে শুনে যা মনে হচ্ছে আর কি, সেটাই বলার চেষ্টা করছি। দর্শক কি বলবেন? যদি এইসব নিয়ে আপনাদের কিছু বলার থাকে অবশ্যই বলবেন, কমেন্ট বক্সে নজর রাখবেন। আরামবাগ।